হিসাব সমীকরণে লেনদেনের প্রভাব দেখানোর জন্য যে সূত্রটা জানতে হবে প্রত্যেকটা ইকুয়াল টু ক্লাস, এল প্লাস মৌলিক হিসাব এটা তো সমীকরণ জানতে হবে, এ ইকুয়াল টু এল প্লাস ও ই। এল প্লাস ও ই। অর্থাৎ প্রতিষ্ঠানের মোট যত টাকা সম্পত্তি আছে বা সম্পদ আছে, এটার দাবিদার দুটো পক্ষ। কিছু টাকা মালিক পাবে আর কিছু টাকা বহির্পক্ষের দাবিকে দায় বলা হয়। মনে রাখতে হবে হিসাব সমীকরণের ব্যবসায়িক প্রতিষ্ঠানের প্রত্যেকটা লেনদেনের প্রভাবে এই হিসাব সমীকরণ প্রভাবিত হবে। খুব ছোট্ট একটি উদাহরণ দিই, 5 লাখ টাকা প্রতিষ্ঠানের সম্পদ আছে। স্বাভাবিকভাবে এই সম্পত্তি তো ম্যানেজারের না। আমরা যখন এই হিসাব সমীকরণটা করব বা অ্যাকাউন্টিং এ যে কোনো ম্যাথমেটিক্স আমরা সলভ করে থাকি, আমাদেরকে প্রতিষ্ঠানের ম্যানেজার ভাবতে হবে, আমরা তো মালিক ভাবতে পারবো না। যদি এমন হয় 5 লক্ষ টাকার মধ্যে মালিক বলছে মালিকের টাকা 3 লাখ, তাহলে আমরা বুঝে নিচ্ছি বাকি 2 লাখ টাকা বহির্পক্ষের দাবি। হতে পারে অ্যাকাউন্টস পেয়েবল পাওনাদারেরা পাবে, হতে পারে ব্যাংক লোন, হতে পারে সরকার পাবে, যেই হোক না কেন। তার মানে এই যে ইকুয়েশনের অঙ্ক দাঁড়িপাল্লাটা সব সময় সমান হবে। প্রত্যেকটা লেনদেনের প্রভাব হিসাব সমীকরণে প্রভাবিত হবে। সাপোজ 2,000 টাকা বেতন খরচ পরিশোধ করলাম, তাহলে ম্যানেজার হিসেবে প্রতিষ্ঠানের ক্যাশ বক্স থেকে 2,000 টাকা সম্পদ কমে গেল। কিন্তু এটা হচ্ছে খরচ, এই বেতন খরচ। শুধুমাত্র হিসাব সমীকরণের অঙ্কের ক্ষেত্রে তিনটা সূত্র আমাদেরকে জানতে হবে। যদি কোনো লেনদেনের কারণে প্রতিষ্ঠানের খরচ হয়, ম্যানেজারের সম্পত্তি যেমন কমে যায়, এই খরচের কারণে মালিকের টাকা বা মালিকের দাবি কমে যায়। ও ই মানে ওনার সিকিউরিটি, মানে মালিকানা সত্ত্ব বা মালিকের দাবি। প্রতিষ্ঠানের মোট সম্পত্তির মধ্যে মালিকের দাবি বা পাওনাকে মালিকানা সত্ত্ব বলে। যে মালিক এতক্ষণ বলছে যে 3 লাখ টাকা প্রতিষ্ঠানে পায়, 2,000 টাকা শ্রমিকদের বেতন দিলে সম্পত্তিও 2,000 কমে গেল, মালিকের দাবিও 2,000 কমে গেল। আবার যদি প্রতিষ্ঠানের 10,000 টাকা লাভ হয়, প্রতিষ্ঠানের সম্পত্তি যেমন বাড়ে, মালিকের দাবিও প্রতিষ্ঠানের কাছে বাড়ে। এটা ব্যাংক দাবি করতে পারবে না, পাওনাদাররা এই টাকা দাবি করতে পারবে না। কাজে বোঝা গেল প্রতিষ্ঠানের আয় হলে মালিকের টাকা বাড়ে, প্রতিষ্ঠানের কোনো কারণে খরচ বা ক্ষতি হলে মালিকের টাকা কমে। একইভাবে প্রতিষ্ঠানের কোনো টাকা যদি মালিক উত্তোলন করে নেয়, তাহলে মালিকের টাকা কমে যায়, অর্থাৎ প্রতিষ্ঠানের সম্পত্তিও কমে যায়। এভাবে প্রত্যেকটা লেনদেনের ফলে ইকুয়েশনটা সবসময় সমান হয়। এবার আসো আমি গতদিন যে অঙ্কটা করাচ্ছিলাম সেটি নিয়ে কথা বলি। ক্যালকুলেশন করে দিই, যখন হোয়াইট বোর্ড দরকার হবে আমরা ব্যবহার করব। শুরুতেই স্মরণ করে দিচ্ছি যে অঙ্কটা ম্যানেজমেন্ট ডিপার্টমেন্ট 2020 সালে পড়েছিল, অ্যাকাউন্টিং 2018 সালে। এই প্রশ্নের উপর একটি ব্যালেন্স লেখা আছে। মনে রাখবে এটি বিগত মাসের ব্যালেন্স। এই মাসের শুরুতে যদি এই ব্যালেন্সটা টেনে আনতে হয়, তাহলে সম্পদ এবং দায়ের ব্যালেন্সটার যোগফল যদি মিল না থাকে, তাহলে অঙ্ক করে কোনো লাভ হবে না, মিলবে না। এই যে আমি আগে দেখি যে ব্যালেন্সটা দেওয়া আছে, সেই ব্যালেন্সের যোগফলটা মিল আছে কিনা। উদাহরণস্বরূপ, ক্যাশ টাকা নামে সম্পদ আছে 4,000 টাকা, আমি লিখে নিচ্ছি, দেখো 1 আগস্ট। আমি আবারও স্মরণ করিয়ে দিচ্ছি, হিসাব সমীকরণে লেনদেনের প্রভাবে যে অঙ্ক আমরা পরীক্ষায় করব, তা ব্যালেন্স টেনে করব না, তাহলে আমাদের কষ্ট বাড়বে। প্রতিটা তারিখের জন্য ইন্ডিভিজুয়ালি আলাদা আলাদা কলাম করে করব। তাহলে অগস্ট মাসের 1 তারিখে AUG, আমরা অগাস্টের 1 তারিখে ট্রানজেকশন। এখানে বলছে ক্যাশ টাকা আছে প্রতিষ্ঠানের সিদ্দিক এই প্রতিষ্ঠানের মালিক। অবশ্যই টাইটেলটা এইভাবে লিখবে, সামারি অফ ট্রানজেকশন, মানে লেনদেনের সংক্ষিপ্ত বিবরণ, অ্যান্ড দ্যার ইফেক্ট অন অ্যাকাউন্টিং ইকুয়েশন, এবং হিসাব সমীকরণে তাদের প্রভাব। অন্যান্য অঙ্কে সরাসরি লেনদেন শুরু হয়েছে, আর এই অঙ্কটা উপরের বিগত মাসের ব্যালেন্স এই মাসের শুরুতে টেনে আনা হয়েছে। লেখা আছে অন 1 আগস্ট 2016, 2016 সালের 1 আগস্ট এই ব্যালেন্সটা আছে। তার মানে 31শে সেপ্টেম্বর মাসে যে ব্যালেন্স ছিল, 1 আগস্টে এটা ট্রান্সফার হয়ে এসেছে। ক্যাশ টাকা আছে গত মাসের 4,000 টাকা। দেখা যাচ্ছে তো লেখাটা, নাকি আরো লেখা বড় করে দিব? দেখা দেখা যাচ্ছে। যাচ্ছে। তোমরা যদি বলো আর একটু বড় করা যায়। আচ্ছা, ক্যাশ টাকা আছে 4,000 টাকা, আমরা লিখলাম সম্পদ। অ্যাকাউন্ট রিসিভেবল নামে প্রতিষ্ঠানের 1,500 টাকা সম্পদ আছে। অ্যাকাউন্ট রিসিভেবল কাকে বলে আর পেয়েবল কাকে বলে, এটা যারা বোঝে অ্যাকাউন্টিং এর সব অঙ্ক তারা বোঝে। অ্যাকাউন্ট রিসিভেবল মানে দেনাদার, অর্থাৎ আমি প্রতিষ্ঠানের ম্যানেজার, আমরা অন্য ব্যক্তিদের কাছে টাকা পাবো। আমাদের প্রতিষ্ঠানের পক্ষে আমরা টাকা পাবো, কারণ বাকিতে পণ্য বিক্রি করেছি তাই টাকা পাবো, এটা আমাদের সম্পদ। সাপ্লাইজ বা মনিহারি নামে সম্পদ আছে 500 টাকার, এই যে এখানে দেখলাম 500 টাকা। অফিস ইকুইপমেন্ট আছে টাকা 5,000।
অফিস ইকুইপমেন্ট টাকা 5,000। অ্যাকাউন্টস পেয়েবল নামে দায় আছে 4,200 টাকা। অর্থাৎ বাকিতে পণ্য ক্রয় করেছি, আমরা ঋণী আছি, দায়ী আছি 4,200। একইভাবে লোন পেয়েবল, লোন নেওয়া আছে 2,800 টাকা, লোন পেয়েবল 2,800 টাকা। ক্যাপিটাল, প্রতিষ্ঠানের কাছে মালিক পাবে 4,000 টাকা, 4,000 টাকা মালিক পাবে। মনে রাখতে হবে, সত্যিই যদি হিসাব সমীকরণে লেনদেনের প্রভাবে এমন কোনো অঙ্ক তোমাদের ফাইনাল পরীক্ষায় পড়ে যেখানে উপরে ব্যালেন্স লেখা আছে, তোমার প্রথম দায়িত্ব এই চারটা সম্পদের যোগফল এবং এই তিনটা দায়ের যোগফল যদি সেম না থাকে তাহলে অঙ্ক করে কোনো লাভ হবে না, মিলবে না। প্রশ্ন হলো, স্যার সত্যিই যদি পরীক্ষায় এমন অমিল থাকে, একটু যোগ করে দেখো তো, 5,000 আর স্যার 9,000, 10,000, 11,000 হচ্ছে এই পাশে যোগফল। এ পাশে 11,000 হয়েছে কিনা দেখো তো, 4 আর এগারো 4। জি হাজার স্যার, আছে 11,000। এখন মনে করো প্রশ্নকর্তা যিনি প্রশ্ন করলেন ভুলে কম্পোজ করে দেখা গেল দায়ের দিকে 2,000 টাকা কম আছে, তাহলে সেই অঙ্ক তুমি যদি করো দিন শেষে তো উত্তর মিলবে না। তোমার প্রথম দায়িত্ব এই পাশে দায়ের দিকে যদি কম থাকে, দায়ের দিকে সাসপেন্স অ্যাকাউন্ট লিখে, এখানে তখন তো আর টাইটেল নাম লেখা যাবে না, কোনো টাইটেল লেখা যাচ্ছে না, সাসপেন্স অ্যাকাউন্ট লিখে যে পরিমাণ টাকা কম ওই পরিমাণ দায়ের দিকে লিখবে। আবার যদি সম্পত্তির দিকে কম থাকে, যে পরিমাণ কম ওই পরিমাণ সাসপেন্স অ্যাকাউন্ট লিখে ব্র্যাকেটে অ্যাসেট লিখে দিয়ে ওই পরিমাণ টাকা লিখে নেবে। লিখে সর্বপ্রথম দায়িত্ব হলো ব্যালেন্সের সম্পদ এবং দায়ের পরিমাণ যদি মিল না থাকে তাহলে তোমার অঙ্কের যোগফল মিলবে না। কারণ আর যত লেনদেন হবে প্রত্যেকটা লেনদেনের সম্পদ যে পরিমাণ বাড়বে দায় সে পরিমাণ বাড়বে, সম্পত্তি যে পরিমাণ কমবে দায় সে পরিমাণ কমবে। কাজে দিন শেষে অঙ্কটা মিলে যায়। তো আসো আমরা একটা একটা করে দেখি। আবার অগস্টের 1 তারিখেই কালেক্টেড টাকা 1,400 অফ অ্যাকাউন্ট রিসিভেবল। কালেক্টেড মানে সংগ্রহ করা হলো 1,400 টাকা দেনাদারের কাছ থেকে। এই লেনদেনের ফলে ক্যাশ টাকা পেলাম ডেবিট, কিন্তু অ্যাকাউন্ট রিসিভেবল ক্রেডিট। তাহলে একটা সম্পত্তি বাড়তে যে আরেকটা সম্পদ কমে গেল। ক্যাশ টাকা নামে প্রতিষ্ঠানের ক্যাশ বক্সে সম্পদ বাড়লো, কিন্তু অ্যাকাউন্ট রিসিভেবল নামে সম্পদ কমে গেল। আমি আবারও লিখছি অগাস্টের 1 তারিখ, আমরা কিন্তু ব্যালেন্স টেনে লিখবো না, তাহলে আমাদের কষ্ট হবে। ক্যাশ টাকা নামে সম্পদ বাড়লো 1,400 টাকা ডেবিট, অ্যাকাউন্ট রিসিভেবল নামে 1,400 টাকা সম্পদ কমে গেল। মাইনাস সাইন দিব না, উভয় পাশে ফার্স্ট ব্র্যাকেট দিয়ে আমরা দেখিয়ে দিব। প্লাস হলে কোনো সাইন দিতে হবে না, মাইনাস হলে উভয় পাশে ফার্স্ট ব্র্যাকেট সাইন দিয়ে দেখিয়ে দিব। এটা অ্যাকাউন্টিং এর ভাষা। পেইড টাকা 2,700 টাকা পরিশোধ করা হলো নগদে অন অ্যাকাউন্টস পেয়েবল। পাওনাদারকে, বাকিতে পণ্য ক্রয় করা ছিল, এখন টাকা পরিশোধ করে দিলাম। ক্যাশ টাকা চলে গেল ক্রেডিট, কিন্তু একটা দায় কমে গেছে, অ্যাকাউন্টস পেয়েবল ডেবিট। আমি একই সাথে জাবেদাটা বলে যাচ্ছি এই কারণে পরীক্ষায় তোমাদের জাবেদাও পড়বে, এবং সেই জার্নাল এন্ট্রিগুলো যে আমার সাথে সাথে শুনে যদি অভ্যস্ত হয়ে যাও তাহলে তোমাদের ভুল হবে না। তাহলে যাকে টাকা পরিশোধ করে দিচ্ছে অ্যাকাউন্টস পেয়েবল, আমরা পাওনাদার, আমরা আমাদের কাছে টাকা পাবে, তাহলে সেই দায় কমে যাচ্ছে 2,700 টাকা। অ্যাকাউন্টস পেয়েবল ডেবিট, ক্যাশ টাকা চলে গেলে ক্যাশ টাকা ক্রেডিট। তাহলে অগাস্ট মাসের কত তারিখ? 2 তারিখ। আমি তারিখগুলো একটু লিখে নিচ্ছি, দেখো। তোমরা পরীক্ষার হলে সর্বপ্রথম তারিখগুলো লিখে নেবে, কাজ এগিয়ে যাবে। অগাস্টের 2 তারিখ, 3, 4, 5, 3, 4, 5, হুম, 12, 12, 28, হ্যাঁ, 20, 28। 12 হ্যাঁ, 20। স্যার 1 তারিখে ওইখানে 1 তারিখ 2টা হবে তো? আমরা দুইটাই করেছি মেবি, দেখো। সে উপরে তো আচ্ছা আচ্ছা, হয়নি, মিস্টেক ওইখানে হয়েছে, এক হ্যাঁ। তারিখে ওইখানে 2টাই হয়ে গেছে। এখানে 1 তারিখ কিন্তু আহ দুইটা আছে, এটা অগাস্টের 2 তারিখ যদি আমি রাখতে চাই, কন্ট্রোল Z। ভালো বলছে ও, এটা অগাস্টের 2 তারিখ। এখানে আর একবার, বুঝতে পারছো সবাই? তাহলে পরীক্ষার হলে আমরা যেটি করব তারিখটা আগে লিখে নিলাম। তাহলে 28 তারিখ পর্যন্ত আছে, নিচের গুলো কেটে দিচ্ছি। আমরা যদি এটা করি, তারিখ আগে লিখে নিলে আমাদের কষ্টটা কমে গেল। প্রত্যেকটা তারিখের লেনদেনটা আমরা দেখব। যে সকল ছাত্র উইক, যারা ভুল করে ফেলে, তাদের আমরা কিছু টেকনিক শেখাবো দিন শেষে। একটা আইটেম না বুঝেও সে যোগ বিয়োগ মিলাইতে পারবে, অঙ্কটা মিলে যাবে তার। কিন্তু অপেক্ষা করো ততক্ষণ পর্যন্ত। যাই হোক, যেমনটি বলছিলাম, অগাস্টের 2 তারিখে 2,700 টাকা ক্যাশ পরিশোধ করা হলো। পেইড, যার বাংলা অর্থ হলো পরিশোধ করা হলো। অন অ্যাকাউন্টস পেয়েবল, পাওনাদারকে টাকা, তাহলে 2,700 টাকা চলে যাচ্ছে ক্যাশ। আমি মাইনাস করে দিচ্ছি 2,700,
অ্যাকাউন্টস পেয়েবল ডেবিট, তাহলে কি দায় বাড়লো নাকি দায় কমলো সুদীপ্ত? দায় অ্যাকাউন্টস কমলো। কমে গেল। যে দেনাদার পাওনাদার এতদিন বলতো টাকা পাই, তাকে যখন টাকা দিয়ে দিব তখন তার দায় কমে যাবে। কাজে দায়, এই যে অ্যাকাউন্টস পেয়েবল দেনা ছিলাম 4,200 টাকা, 2700 টাকা পরিশোধ করে দিলাম, দায় কমে গেল, মানে মাইনাস হয়ে গেল। এরপরে 3 তারিখে দেখো, আর্নড রেভিনিউ, বাংলা অর্থ হলো আয় অর্জিত হলো। আর্নড মানে অর্জিত হলো, রেভিনিউ মানে আয় 7,500 টাকা। অফ হুইচ, যার মধ্যে 3,000 টাকা কালেক্টেড করা হলো ইন ক্যাশ, নগদে 3,000 টাকা সংগ্রহ করে নিয়েছে। তাহলে বোঝাই যাচ্ছে বাকি 4,500 টাকা ভবিষ্যতে নিব। অ্যাকাউন্টিং এর ভাষায় ভবিষ্যতে গ্রহণ করব, এটাকে অ্যাকাউন্ট রিসিভেবল ডেবিট করা হয়। তাহলে আমি সঠিক যাবে যেটা বলছি দেখো, এই মুহূর্তে ক্যাশ টাকা পেলাম 3,000, ক্যাশ টাকা ডেবিট 3,000, 4,500 টাকা ভবিষ্যতে নিব, অ্যাকাউন্ট রিসিভেবল ডেবিট 4,500। আর একটা আয় হয়েছে, আয় হলে আয়টা ক্রেডিট, কি লিখবো বলো? রেভিনিউ ক্রেডিট 7,500, অথবা ইনকাম ক্রেডিট 7,500। তাহলে দেখো, ক্যাশ টাকা ডেবিট আমি লিখলাম, 3,000 টাকা ক্যাশ বক্সে বাড়লো। অ্যাকাউন্ট রিসিভেবল 4,500 টাকা ভবিষ্যতে নিব। এই যে আয় হলো 7,500 টাকা, আয় হলে কার টাকা বাড়বে বলো তো, কে বলতে পারবে? ক্যাপিটালের। মালিকের টাকা পাঠাতে। এই 3টে লাইনই মনে রাখতে বলেছি। আয় হলে মালিকের টাকা বাড়বে, ব্যয় হলে মালিকের টাকা কমবে। তাহলে দেখো, সম্পত্তির দিকেও 7,500 টাকা বাড়লো, দায়ের দিকেও 7,500 টাকায় বাড়লো। খেয়াল করেছো? এদিকেও 7,500 বাড়লো, এদিকেও 7,500 বৃদ্ধি পেলো, কাজেই দাঁড়িপাল্লাটা সবসময় সমান থাকছে। এরপরেরটা বলো দেখি, আশিক সর্দার, পড়ে বাংলা অর্থ করো, 7 তারিখ। Sir, purchased additional equipment for Taka 1,000 paying Taka 4,000 in cash and the balance on account. স্যার, 1,000 টাকা অফিস সরঞ্জাম ক্রয় করেছে, তাতে 400 টাকা নগদে আর 600 টাকা বাকিতে। এখন আমরা কি পেলাম এই লেনদেনের ফলে? আমরা ম্যানেজার হিসেবে প্রতিষ্ঠানের পক্ষে আমরা কি পেলাম বলো তো? স্যার, স্যার অফিস ইকুইপমেন্ট। অফিস। পার্সেস অফিস ইকুইপমেন্ট, এডিশনাল ইকুইপমেন্ট মানে অতিরিক্ত সরঞ্জাম কিনলাম, তাহলে একটা সম্পদ আমরা পেলাম ইকুইপমেন্ট নামে, 1,000 টাকা সম্পত্তি বৃদ্ধি পেল। কিন্তু প্রতিষ্ঠানের এই সম্পদ বাড়াতে যে ক্যাশ টাকা চলে গেল ক্রেডিট 400 টাকা, আর এন্ড দ্য ব্যালেন্স এবং বাকি টাকা, অবশিষ্ট টাকা অন অ্যাকাউন্ট বাকি রেখে দিলাম। অ্যাকাউন্টিং এর ভাষায় ভবিষ্যতে টাকা দিব, এটাকে অ্যাকাউন্ট পেয়েবল বলে। শুধু এই বিষয়গুলো বুঝতে হবে, আমরা দিব অ্যাকাউন্ট পেয়েবল, আমরা পাবো অ্যাকাউন্ট রিসিভেবল। তাহলে সম্পদ বাড়বে 1,000, 400 টাকা সম্পদ কমবে, আবার দায় বেড়েছে 600 টাকা। দেখি আমরা এবার লিখে দেখি, হ্যাঁ। এই দেখো, ইকুইপমেন্ট নামে যে কলামটা, অফিস ইকুইপমেন্ট নামে আমাদের যে কলাম আছে, 7 তারিখে সেখানে 1,000 টাকা সম্পত্তি বাড়লো, কিন্তু ক্যাশ বক্স থেকে 400 টাকা নগদ টাকা কমে গেল। আর একটা দায় বৃদ্ধি পেলো, অ্যাকাউন্টস পেয়েবল নামে নতুন করে আরো 600 টাকা দেনা সৃষ্টি হলো। দায় বাড়লো এই কারণে প্লাস, দায় কমে গেলে মাইনাস হতো। যারা বুঝতে পারবে না, রেকর্ডিং ক্লাসটা বারবার শুনবে। মনে রাখতে হবে, অ্যাকাউন্টিং ইকুয়েশন ছাড়া অ্যাকাউন্টিং, ম্যানেজমেন্ট, ফাইন্যান্স কোনো ডিপার্টমেন্টে কোনো প্রশ্ন হয় না। এটা মাস্ট পরীক্ষায় পড়বে, এর কোনো অল্টারনেটিভ হবে না। এই প্রশ্ন সলিউশন করতেই হবে আমাদেরকে, হ্যাঁ। পাঁচ স্যার, তারিখে আগের দিন দেখো, একটা ক্লাস ছিল। আমি রেকর্ডিং করেছি, ওটা ইউটিউবে দিয়ে দিয়েছি। আমাদের চ্যানেলটা যাদের সাবস্ক্রাইব করা আছে তারা দেওয়া মাত্রই পেয়ে যাবে। এখন থেকে আমরা লিঙ্ক দিচ্ছি না, আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করা থাকলে পেয়ে যাবে, এটি পরামর্শ দিচ্ছি। ওকে স্যার। স্যার, তো আমাদের এই এখানে এই সমস্যা হচ্ছে, ভেতরে তো নেটের সমস্যাই হচ্ছে। স্যালারিস টাকা 2,500 টাকার বেতন পরিশোধ করা হলো, অ্যান্ড রেন্ট এবং ভাড়া পরিশোধ করা হলো অগাস্ট মাসের 900 টাকা। স্যালারিস এক্সপেন্স ডেবিট একটা খরচ, রেন্ট এক্সপেন্স ডেবিট আর একটা খরচ, আর ক্যাশ টাকা ক্রেডিট একসাথে লিখে দিব। 2,500 আর 900 টাকা, বলো ফারজানা, যোগ করলে কত হয় দুইটা মিলে? 2,500 আর 900, 3400। 3,400 টাকা। তাহলে ক্যাশ টাকা চলে যাচ্ছে প্রতিষ্ঠান থেকে, 3,400 টাকা কমে গেল, এই কারণে মাইনাস সাইন, ফার্স্ট ব্র্যাকেট দিলাম। আমি এই পাশটাকে রেড কালার করে দিচ্ছি। আর এ পাশে দেখো, 3,400 টাকা ক্যাশ টাকা গেল, কিন্তু কেন গেল? 2,500 টাকা স্যালারিস এক্সপেন্স, আর 900 টাকা হলো রেন্ট এক্সপেন্স। ঠিক আছে, কাজে এই স্যার আলাদা লিখলে কি কোনো সমস্যা? মানে একসাথে না লিখে আলাদা লিখলে? কোনো সমস্যা নেই। খরচ হলে প্রতিষ্ঠানের মালিকের টাকা কমে যায়। এই যে 2,500 টাকা কমে গেল মালিকের একবার, ঠিক তার নিচে আমি আবার 900 টাকা কমায় দেখাচ্ছি, দেখো।
কারণ সত্যিকার অর্থে পরীক্ষায় যদি তোমরা পর্যাপ্ত সময় পাও, তাহলে ডান পাশে আরেকটা কলাম করবে, সেই কলামের নাম হবে কমেন্ট। সেই কমেন্টে পাশে এখানে লিখে দিবে স্যালারিজ, এখানে লিখবে রেন্ট, এখানে লিখবে ওনার্স ক্যাপিটাল, যে খরচ বা যে টাইটেল থাকবে ওই টাইটেলটা উইথড্র বললে পারছো উইথড্র, হ্যাঁ, অ্যাকাউন্ট রিসিভেবল হলে অ্যাকাউন্ট রিসিভেবল, মানে জাস্ট পাশের টাইটেলটা লিখে দিবে। হাউ টু রাইট ডাউন এ বিষয়ে আমি একটা ক্লাস নিয়ে দেখিয়ে দিব কমেন্ট কিভাবে লিখতে হয়। বাট ইফ ইউ গেট ইনাফ টাইম ইন দ্য এক্সাম হল তাহলেই লিখবে, পর্যাপ্ত সময় না থাকলে এটি নিয়ে মাথা ব্যথার কোনো দরকার নেই। কারণ আমাদের মেন পারপাজের মধ্যে রয়েছে হিসাব সমীকরণে লেনদেনের প্রভাবগুলো দেখিয়ে অ্যাকাউন্টিং ইকুয়েশনটা মেলাতে হবে। কিন্তু স্মার্ট ল্যাঙ্গুয়েজ হলো কোন কারণে টাকা বাড়ছে কমছে সেটি কমেন্টে দেখিয়ে দেওয়া। মনে রাখবে অনেক বইয়ে মাল্টি কলাম বলতে আয় আর ব্যয়টাকে আলাদা করে দেখিয়ে দিয়েছে, সেটি কখনোই করবে না। যেভাবেই পরীক্ষায় বলুক না কেন, তোমরা আয় হলে মালিকানা সত্ত্ব বৃদ্ধি করে দেখাবে, ব্যয় হলে মালিকের টাকা কমবে। যেমন এই লেনদেনের ফলে আমরা দেখলাম স্যালারিস নামে 2500 টাকা খরচ হয়েছে, রেন্ট এক্সপেন্স হয়েছে 900 টাকা। দুটো খরচের কারণে মালিকের টাকা কমে গেছে, দেখো ওনার্স ইকুইটি 2500 আর 900 টাকা। কারণ খরচ হলে প্রতিষ্ঠানের মালিকের টাকা কমবে। আবার ক্যাশ বক্স থেকে নগদ টাকাও কমে গেছে। আশা করি 5 তারিখ বুঝতে পারছো। এরপরে 12 তারিখ, সাফিয়া বলো 12 তারিখ উইথড্রিউ টাকা 550 ক্যাশ ফর পার্সোনাল ইউজ, বাংলা অর্থ বলে। ব্যক্তিগত প্রয়োজনে মালিক উত্তোলন করেছে। 550 টাকা। তাহলে কি হবে বলো তো? ক্যাশ টাকা কমে যাবে, আর কি কমবে? উত্তোলন ডেবিট, ক্যাশ ক্রেডিট। ক্যাশ ক্রেডিট। কিন্তু কি কি কমবে সেটি বলো। ক্যাশ কমবে, ক্যাপিটাল কমবে। ক্যাশ টাকা স্যার কমে আমরা যে গেল। ইনকাম করছিলাম যে কারবারের জন্য যদি উত্তোলন করে তাহলে ওইটা হচ্ছে গা মানে ক্যাপিটাল আর ক্যাশ থেকে বাদ হবে, কিন্তু এটা তো নিজের কারণ মানে নিজ প্রয়োজনে উত্তোলন করছে, তাহলে কি এটা যাবে? ভালো একটি মানে প্রশ্ন এইটাই করেছে। দেখো প্রতিষ্ঠানের প্রয়োজনে যদি উত্তোলন করে তাহলে তো সেটা ওখানে লেখাই থাকবে না। প্রতিষ্ঠানের প্রয়োজনে যদি উত্তোলন হয় তাহলে ক্যাশ বক্সেই টাকা বাড়বে, আবার ক্যাশ ক্যাশ ব্যাংকে থেকে কমে ক্যাশ বক্সে বাড়বে। মানে এদিকেই বাড়বে এদিকেই কমবে, ক্যাশ টাকা বাড়ে ক্যাশ টাকাই কমবে। এই জন্য উত্তোলন বলতেই অ্যাকাউন্টিং এর ভাষায় মালিক তার ব্যক্তিগত প্রয়োজনে উত্তোলনটা করে। আর মালিক যদি পার্সোনাল প্রয়োজনে উত্তোলন করে প্রতিষ্ঠানের ক্যাশ টাকা কমে যায়। আর এই যে প্রতিষ্ঠানের টাকা কমে গেল, ক্ষতিটা কার? মালিকেরই ক্ষতি। এই কারণে মালিকের টাকাও কমে গেল। ভালো করে বুঝো। তুমি যেটা বলছো প্রতিষ্ঠানের প্রয়োজনে উত্তোলন কখনোই করে না। প্রতিষ্ঠানের প্রয়োজনে কখন উত্তোলন করে? শুধুমাত্র ব্যাংকের টাকা ম্যানেজার তুলে ক্যাশ বক্সে নিয়ে আসে। তাহলে সেটি সেক্ষেত্রে কি হয়? ক্যাশ বক্সে টাকা বাড়ে কিন্তু এদিকেই সম্পদের দিকে ব্যাংকের টাকা কমে যায়। এমন লেনদেন আমরা কখনো দেখি নাই। অ্যাকাউন্টিং এর ভাষায় যে লেনদেন হয় সবসময় মালিক প্রতিষ্ঠান থেকে টাকা তুলে বাসায় নিয়ে যে বাজার করে খায়। এতে করে প্রতিষ্ঠানের ক্যাশ বক্সের টাকা কমে যায় আর মালিকের দাবি কমে যায়। মালিকের 550 টাকা প্রতিষ্ঠানে মালিকা চাইতে পারবে না, কারণ মালিক অলরেডি তুলে নিয়েছে। আশা করি বোঝাতে পেরেছি। এরপরে নেক্সট দেখো 20 তারিখে রিসিভ টাকা 2000 ফ্রম রূপালী ব্যাংক। রূপালী ব্যাংক থেকে 2000 টাকা গ্রহণ করা হলো বোরোর ধার হিসেবে অন নোটস পেয়েবল, কিন্তু রূপালী ব্যাংকে আমরা একটা নোটে স্বাক্ষর করে বলে দিয়েছে আপনি আমাদের কাছে কোনো টাকা পাবেন না, নোট পেয়েবল নামে একটা দায় সৃষ্টি হয়েছে। এই মুহূর্তে এই লেনদেনের ফলে প্রতিষ্ঠানের ম্যানেজার হিসেবে ক্যাশ বক্সে টাকা বাড়লো, 2000 টাকা ক্যাশ টাকা আনলাম, ক্যাশ টাকা ডেবিট। নোট পেয়েবল নামে একটা দায় বৃদ্ধি পেয়েছে, ক্রেডিট। মানে 2000 টাকা ক্যাশ বাড়লো এবং একটা দায় বৃদ্ধি পেলো, যে দায়ের নাম হলো নোট পেয়েবল। এই যে এখানে কলাম করে রাখছি আমি, দেখতে পাচ্ছ কিনা সবাই? এই যে কলামটা, নোট পেয়েবল, এনপি মানে নোট পেয়েবল, এপি মানে অ্যাকাউন্টস পেয়েবল। তাহলে 2000 টাকা নোট পেয়েবল নামে দায় বৃদ্ধি পেলো, ক্যাশ টাকা বাড়লো, ক্যাশ বক্সে 2000। 28 তারিখ ইনকার্ড মানে সংঘটিত হলো ইউটিলিটি এক্সপেন্স, মানে ইউটিলিটি বা ব্যবহার্য খরচ। ইউটিলিটি এক্সপেন্স কোনটাকে বলে? প্রতিষ্ঠানের গ্যাস বিল, ওয়াসার বিল, পানি বিল, ছোট ছোট যে খরচ, ঝাড়ুদারে কিছু টাকা দেওয়া হলো, এই ছোট ছোট ব্যবহার্য খরচ, এটাকে এক কথা ইংলিশে বলা হয় ইউটিলিটি এক্সপেন্স। এটা প্রতিষ্ঠানের একটা খরচ। ফর দ্য মান্থ অগাস্ট অন অ্যাকাউন্ট, বাকিতে সেই খরচ করেছো, ওয়াসার বিল দিতে পারোনি, পানো বিল, তাহলে এটা একটা খরচ। অ্যাকাউন্টিং এর ভাষায় খরচ হলেই খরচের টাইটেলটাই ডেবিট হয়। বেতন খরচ হলে স্যালারিজ ডেবিট, সে টাকা দাও আর না দাও। রেন্ট এক্সপেন্স হলে রেন্ট এক্সপেন্স ডেবিট, টাকা দিতে পারি আর না পারি। ইউটিলিটিজ এক্সপেন্সটাই ডেবিট, আর টাকাটা ভবিষ্যতে দিব। আমরা আপাতত এটাকে বকেয়া খরচ ক্রেডিট করতে হবে। ইউটিলিটিস পেয়েবল ক্রেডিট আর ইউটিলিটিস এক্সপেন্স ডেবিট। যদিও তোমরা অ্যাকাউন্টস পেয়েবল ক্রেডিট করে দায়টা বৃদ্ধি করবে। আমি আবারও বলছি ইউটিলিটিস এক্সপেন্স ডেবিট, এই খরচের কারণে 250 টাকা মালিকের টাকা প্রতিষ্ঠান থেকে কমে যাবে। কারণ অ্যাকাউন্টিং এর ভাষায় খরচ হলেই কার টাকা কমবে?
সাব্বির হোসেন, খরচ হলে মালিকের। মালিকের টাকা কমবে। কিন্তু একটা দায় বৃদ্ধি পেয়েছে, কারণ খরচটা আমরা পরিশোধ করতে পারি নাই, অন অ্যাকাউন্ট মানে বাকিতে করেছি। তাহলে এটা তো অ্যাকাউন্টস পেয়েবল না। অ্যাকাউন্টস পেয়েবল শুধুমাত্র বাকিতে পণ্য ক্রয় করলে সৃষ্টি হয়। অ্যাকচুয়াল জাবেদা হলো ইউটিলিটিস এক্সপেন্স ডেবিট, ইউটিলিটিস পেয়েবল ক্রেডিট, এটা হলো সঠিক জাবেদা। কিন্তু যেহেতু ইউটিলিটিস পেয়েবল নামে আমরা আলাদা আর একটা কলাম তৈরি করি নাই, এই কারণে ভবিষ্যতে টাকা দিব এটাকেও আমরা লোন অ্যাকাউন্টস পেয়েবল দিকে আমরা টাকাটা লিখে দেখিয়ে দিচ্ছি। অর্থাৎ দায় একটা বৃদ্ধি পেয়েছে, সেই দায়টাকে আমরা অ্যাকাউন্টস পেয়েবল লিখেছি, লিখে অঙ্কটা মিলাচ্ছি। কিন্তু সত্যিকার অর্থে আর একটা দায়ের কলাম করে ইউটিলিটিস পেয়েবল লিখতে পারলে বেশি স্মার্ট হতো, বেশি সুন্দর হতো। প্রশ্ন হলো স্যার, তো আমরা কি করবো পরীক্ষার হলে? তোমরা যেহেতু আড়াআড়ি করে খাতা ধরবে, ইচ্ছা করলে লিখতে পারো। কেউ যদি না লিখে অ্যাকাউন্টস পেয়েবলে লিখে করে দেয়, কোনো অসুবিধা নেই, হি উইল গেট ফুল মার্কস, নো প্রবলেম এট অল। তাহলে এটি ছিল আমাদের এই অঙ্কের পূর্ণাঙ্গ সলিউশন। প্রশ্নকর্তা বলছে শো সামারি অফ ট্রানজেকশন প্রিপেয়ারিং টেবুলার অ্যানালাইসিস। আর বাংলা অর্থ হলো একটা টেবিল করে অ্যানালাইসিস করে হিসাব সমীকরণের লেনদেনগুলো দেখাও, যেটা আমি দেখিয়েছি। আরেকটি বলছে প্রুফ দ্য অ্যাকাউন্টিং ইকুয়েশন, হিসাব সমীকরণ প্রমাণ করে দেখাও। তো আমি আগে এখানে যোগফলটা করে দেখি। বলো একজন, দেখি এই প্লাস গুলো যোগ করো, ফার্স্ট ব্র্যাকেট গুলো বিয়োগ করো, করে এখানে বলো কত টাকা হবে। স্যার, ক্যাশ 3350 টাকা। ক্যাশ 3350, তারপরে সাপ্লাইজ 500, সাপ্লাই। এখানে কত বলো? অ্যাকাউন্ট চার হাজার, রিসিভেবল 9600। 4600, ধন্যবাদ। এখানে 6000, আর অফিস ইকুইপমেন্ট। 6000। এদিকে 2800 হলো লোন পেয়েবল। এখানে আছে কত টাকা? স্যার, অ্যাকাউন্টস পেয়েবল 2350 টাকা। 2350 টাকা। 2350, হ্যাঁ হ্যাঁ 50, নেক্সট। নোট পেয়েবল 2000। ক্যাপিটাল বলো। হ্যাঁ, ক্যাপিটাল 7300 টাকা। 7300 টাকা। এবার যেটি করতে হবে, অবশ্যই সম্পদের চারটা, এই চারটা টাকার যোগফল একবারে যোগ করে আমাদেরকে লিখতে হবে। বলো এই যোগ করলে কত টাকা হয় এখানে? স্যার, 14450 টাকা। 14450 টাকা। একইভাবে এই যে দায়গুলো তোমরা দেখছো, এই দায়গুলো যদি আমরা যোগ করে লিখি, তাহলেও কিন্তু আমাদের একই রকম ব্যালেন্স হওয়ার কথা। কত টাকা হবে? 50 টাকা। 14450 টাকা। 14450 টাকা। তোমরা কিন্তু পরীক্ষার হলে ডাবল আন্ডারলাইন করবে এটা নিচে। আমি আপাতত একটা আন্ডারলাইন করে দেখাচ্ছি, কিন্তু তোমরা ডাবল আন্ডারলাইন করে দেখাবে পরীক্ষায়। অনেক সময় প্রশ্নকর্তা বলে দেয় ইকুয়েশন প্রুভ করে দেখাও, ফুটিং অ্যান্ড ক্রস ফুটিং একটা শব্দ ব্যবহার করে, দেখে আবার ছাত্ররা কনফিউজড হয়ে যায়। ফুটিং শব্দের অর্থ হলো প্রত্যেকটা আইটেমের এগেনস্টে যে যোগফল করেছে এটাকে ফুটিং বলা হয়, এই লাইনটা। আর ক্রস ফুটিং মানে চারটা সম্পত্তির যোগফল যা হয়েছে, চারটা দায়ের যোগফল সেম হয়েছে। জাস্ট এখানে লিখে দিবে এটা হলো ফুটিং, আর নিচের লাইনে লিখে দিবে ক্রস ফুটিং। মনে থাকবে এটা ফুটিং, আর নিচের লাইনের নাম কি? ক্রস ক্রস ফুটিং। ফুটিং। কাজে এই ধরনের ভাষা নিয়ে কনফিউজড হওয়ার কিচ্ছু নেই। একবার পড়েছিল ম্যানেজমেন্ট ডিপার্টমেন্টে, ফুটিং ও ক্রস ফুটিং করে প্রমাণ করে দেখাও। জাস্ট এই লাইনটার অর্থ হলো ফুটিং, প্রত্যেকটা ফুটের এগেনস্টে, প্রত্যেকটা আইটেমের এগেনস্টে যোগফল, এবং ক্রস ফুটিং করে প্রমাণ করে দেখানো হয়েছে 14450 টাকা। এবার বি আর একটা রিকোয়ারমেন্ট তারা বলেছে, প্রুভ দ্য অ্যাকাউন্টিং ইকুয়েশন। এটা আমি হোয়াইট বোর্ডে করে দিচ্ছি, দেখো। প্রুভ দ্য অ্যাকাউন্টিং ইকুয়েশন যেটি পড়বে, সেটি তোমাদের অবশ্যই 2 নাম্বার লিখে এভাবে করে দেখাতে হবে। 2 নাম্বার লিখে এভাবে পরীক্ষায় লিখবে। আমরা জানি এ ইকুয়াল টু এল প্লাস ও ই। তোমরা কিন্তু লিখবে অ্যাসেট সমান সমান লায়াবিলিটিস প্লাস ওনার সিকিউরিটি। আমি একটু সংক্ষেপে লিখলাম। লেখার পরে যে চারটা সম্পদ আছে, সেই চারটা সম্পদের নাম এখানে লিখবে। একটা সম্পদের নাম ছিল ক্যাশ টাকা, একটার নাম ছিল ইকুইপমেন্ট, আমি সংক্ষেপে লিখলাম, একটা ছিল সাপ্লাইজ, আর একটা ছিল অ্যাকাউন্ট রিসিভেবল। চারটা সম্পদ লিখবে। একইভাবে দায়ের দিকে একটা দায় ছিল অ্যাকাউন্ট পেয়েবল, একটা ছিল নোট পেয়েবল, একটা ছিল লোন, আর একটা ক্যাপিটাল বা ওনার সিকিউরিটি, ওই। এবারে প্রত্যেকটা আইটেমের এগেনস্টে যে যোগফল আমাদের হয়েছে সেটা ফুটিং, যেটা ক্যাশ টাকা হয়েছিল 3350, ইকুইপমেন্ট সম্ভবত 6000, একটু দেখে নিবে। সাপ্লাইজ 500। 6000, সাপ্লাইজ সাপ্লাইজ 500। 500, অ্যান্ড অ্যাকাউন্ট অ্যাকাউন্ট রিসিভেবল রিসিভেবল 4600, 4600। অ্যাকাউন্টস পেয়েবল 2800 টাকা, তাই না? নোটস
পেয়েবল হলো 2,000 টাকা। স্যার অ্যাকাউন্টস পেয়েবল 2,350 টাকা। ও, লোন পেয়েবল 2,800 টাকা আছে তো। আচ্ছা, লোন পেয়েবল 2800 টাকা। আচ্ছা, যাই হোক, তো চারটা দায় তোমরা বুঝতে পারছো যে একটা 2,800, একটা 2,000, তোমরা ঠিকঠাক লিখো। 2,350 আর ওনার সিকিউরিটি 7,300। এটা লেখার পরে পরীক্ষায় এই যে চারটা যোগফল এখানে অবশ্যই দেখাবে 14,450 সমান সমান 14,450, লিখে ব্র্যাকেটে প্রুভড লিখে দিবে। তাহলে এই যেটা করে দিলাম এটা হলো সম্পূর্ণ 2 নম্বরের পূর্ণাঙ্গ সলিউশন। শুধু এখানে এ না লিখে একটু দয়া করে তোমরা পুরো অ্যাসেট কথাটা লিখবে, লায়াবিলিটিস কথাটা লিখবে এবং ওনার সিকিউরিটি কথাটা লিখবে। আমি আশা করি তোমাদেরকে বোঝাতে পেরেছি যে পূর্ণাঙ্গ হিসাব সমীকরণের লেনদেনটা আমরা কিভাবে পরীক্ষায় ক্যালকুলেশন করব। আমি আরেকটি অঙ্ক নিয়ে একটু কথা বলতে চাচ্ছি। আচ্ছা, তো বরাবরের ন্যায় একটা পূর্ণাঙ্গ অঙ্ক যেমন সলিউশন করলাম, 8 নাম্বারটা কি বাসায় হোমওয়ার্ক দিয়েছিলাম? তোমরা কি করেছো কেউ 8 নাম্বার? 14টা অঙ্ক আছে মেবি হ্যাঁ হিসাব। হ্যাঁ, আমার প্রত্যাশা হলো আমাদের সকল ছাত্র 14টা অঙ্কের প্রত্যেকটা অঙ্ক যেমন জাবেদা বলতে পারবে প্রত্যেকটা আইটেমের, এবং প্রত্যেকটার হিসাব সমীকরণে লেনদেনের প্রভাবটা সে ঠিকঠাক পারবে। তাহলে আমি বিশ্বাস করব যে ছাত্ররা অবশ্যই সঠিক করতে পারবে ইনশাল্লাহ। আচ্ছা, মনে হয় একটু ডিস্টার্ব হয়েছে, ওয়েট ফর এ হোয়াইল। তো আসলে আমি 8 নাম্বারটা যে অঙ্কটা তোমরা দেখতে পাচ্ছ, আমি 2-3 মিনিটে প্রত্যেকটা জাবেদাটা একবার বলে দিচ্ছি। এই কারণে নিজেরা বাসায় যেন হোমওয়ার্ক করে সাবমিট করতে পারো। অঙ্ক করবে, হোয়াটসঅ্যাপে উত্তর লিখে আমাকে সাবমিট করবে, সবার প্রতি রিকোয়েস্ট, হ্যাঁ। আর পরের দিন আমি আবার 9 করব, 10 পড়ে দিব। তাহলে কুইক ক্যালকুলেশনে যেতে পারবে। আমি পড়ছি, তোমরা শুধু শোনো। মনে রাখবে, ইংলিশ পড়ে বাংলা স্কিলসে মিনিং করতে না পারলে কিন্তু ভালো ক্যারিয়ারও বিল্ড আপ করতে পারবে না। এটা এমন না যে শুধুমাত্র অঙ্কের প্রয়োজনে শিখছো, সারা জীবনের জন্য লার্নিং, হ্যাঁ। দেখো, মিস্টার লুৎফুর ডিসাইড মানে সিদ্ধান্ত গ্রহণ করে টু ওপেন এ কম্পিউটার প্রোগ্রামিং সার্ভিস, একটা কম্পিউটার প্রোগ্রামিং সার্ভিস চালু করার জন্য। হুইচ নেম, যে কোম্পানির নামকরণ করবে ডিজায়ার আইটি, প্রতিষ্ঠানের নাম হবে ডিজায়ার আইটি, অন January 1, 2018 সালে। ডিউরিং দ্য ফার্স্ট মান্থ অফ অপারেশনস, তার কার্যাবলীর প্রথম মাসের শুরুতে দ্য ফলোয়িং ট্রানজেকশনস অকার্ড, নিচের লেনদেনগুলো হয়েছিল। ঠিক আছে, 1 তারিখে লুৎফুর ইনভেস্টেড টাকা 80,000 ক্যাশ, 80,000 টাকা ক্যাশ টাকা বিনিয়োগ করলো, অ্যান্ড মেশিনারি টাকা 70,000 ইন দ্য বিজনেস। এটা কিন্তু লুৎফর নিজেই বিনিয়োগ করেছে। আমি ম্যানেজার হিসেবে লুৎফুরের কাছ থেকে যেটা পেলাম, 80,000 টাকা ক্যাশ টাকা পেলাম, মেশিনারি পেলাম 70,000। তাহলে মেশিন নামে 70,000 টাকা সম্পদ বাড়বে, ক্যাশ টাকা নামে 80,000 টাকা সম্পদ বাড়বে। ক্যাশ টাকা ডেবিট, মেশিনারি ডেবিট। ক্যাপিটাল ক্রেডিট একসাথে লিখবে 1,50,000 টাকা, 80,000 আর 70,000। কারণ অ্যাকাউন্টিং এর ভাষায় মালিক কোনো কিছু দিলেই ক্যাপিটালকে ক্রেডিট করতে হয়। 2 তারিখ, পারচেস কম্পিউটার ইকুইপমেন্ট, কম্পিউটার সরঞ্জাম ক্রয় করা হলো 30,000 টাকা ক্যাশে। তাহলে এই মুহূর্তে যেটি পেলাম, আমরা একটি সম্পদ পেলাম, সেই সম্পদের নাম হলো ইকুইপমেন্ট। এই যে ইকুইপমেন্ট নামে একটা কলাম আমরা করেছি, বা কম্পিউটার ইকুইপমেন্ট নামেও লিখতে পারো। ইকুইপমেন্ট নামে একটা সম্পদ বাড়লো ডেবিট, ক্যাশ টাকা চলে গেল ক্রেডিট। তাহলে একদিকে ইকুইপমেন্ট প্লাস হবে, ক্যাশ টাকা কমে যাবে 30,000। 3 তারিখ, পারচেস ফর টাকা 16,000 ফ্রম পেপার সাপ্লাই কোম্পানি, পারচেস ফর টাকা 16,000 ফ্রম পেপার সাপ্লাই কোম্পানি অ্যান্ড আদার সাপ্লাইজ অন অ্যাকাউন্ট। ঠিক আছে, পারচেস ড্যাশ, কিন্তু কি ক্রয় করা হয়েছে সেটি লেখা নেই, হ্যাঁ। এটা আমি অনুমান করছি একটু কম্পোজ মিসিং হয়েছে। পার্সেস সাপ্লাইজ হবে এখানে, আমি অনুমান করছি মণিহারি ক্রয় করা হয়েছে 16,000 টাকা দিয়ে পেপার সাপ্লাই কোম্পানির কাছ থেকে, হ্যাঁ। পার্সেস সাপ্লাইজ হবে আমি অনুমান করছি এখানে। মণিহারি ক্রয় করা হয়েছে 16,000 টাকায়, হ্যাঁ, ফ্রম পেপার সাপ্লাই কোম্পানি অ্যান্ড আদার সাপ্লাইজ অন অ্যাকাউন্ট, বাকিতে। প্রতিষ্ঠানের নাম হলো পেপার সাপ্লাই কোম্পানি অ্যান্ড আদার সাপ্লাইজ, সম্পূর্ণটা বাকিতে ক্রয় করা হয়েছে। যাই হোক, এই লেনদেনের ফলে সাপ্লাইজ নামে একটা সম্পদ বৃদ্ধি পেল ডেবিট 16,000, বাকিতে কিনেছি অ্যাকাউন্টস পেয়েবল নামে একটা দায় বৃদ্ধি পেল 16,000। সাপ্লাইজ ডেবিট, অ্যাকাউন্টস পেয়েবল ক্রেডিট। সাপ্লাইজ নামে সম্পদ বাড়বে 16,000, অ্যাকাউন্টস পেয়েবল নামে দায় বাড়বে 16,000। 5 তারিখে রিসিভ টাকা 12,000 ক্যাশ ফ্রম কাস্টমার, কাস্টমারের কাছ থেকে 12,000 টাকা নগদ গ্রহণ করা হলো, কিন্তু কেন? ফর প্রোগ্রামিং সার্ভিসেস, প্রোগ্রামিং সেবা প্রদান করার জন্য। ইট হ্যাজ প্রোভাইডেড, যে সেবা এটা প্রদান করেছে। সেবা প্রদান করে যদি ক্যাশ টাকা গ্রহণ করা হয়, ক্যাশ টাকা ডেবিট, সার্ভিস রেভিনিউ ক্রেডিট। সেবা দিলেই যে আয় হয়, ওই আয়টার নাম হলো সেবা আয়, যার ইংলিশ হলো সার্ভিস রেভিনিউ। কাজে ক্যাশ টাকা ডেবিট, 12,000 টাকা ক্যাশ বক্সে বাড়বে,
সার্ভিস রেভিনিউ ক্রেডিট, সেবা আয় হলে মালিকের টাকা বাড়বে 12,000, ওনার সিকিউরিটি বা ক্যাপিটাল বাড়বে 12,000। 6 স্যার তারিখে কোশ্চেনটা একটু বড় করে দেবেন না? আমার একটু চোখে মানে দেখতে অসুবিধা হচ্ছে। আসো 6 তারিখ পড়ছে আমি, দেখো, রিসিভ এ বিল ফর টাকা 2500 ফ্রম দ্য ডেইলি নিউজ ফর অ্যাডভার্টাইজিং অন অ্যাকাউন্ট। রিসিভ এ বিল, এই বিল গ্রহণ করা হলো মানে ভেবো না যে তুমি টাকা নিচ্ছ। একটা বিজ্ঞাপন কোম্পানি তোমার নামে বিজ্ঞাপন দিয়েছে, কোম্পানির নামে দিয়ে একটা বিল লিখে কোম্পানি আমাদের হাতে পৌঁছে দিয়েছে, টাকা দেয়নি, একটা কাগজে লিখে দিয়েছে আমাদের কাছে নাকি 2,500 টাকা পাবে। রিসিভড বিল, একটা বিল গ্রহণ করা হলো 2,500 টাকায় ফ্রম দ্য ডেইলি নিউজ, ডেইলি নিউজ পত্রিকার কাছ থেকে। কেন? ফর অ্যাডভার্টাইজিং অন অ্যাকাউন্ট, আমরা বাকিতে বিজ্ঞাপন খরচ করেছি। তাহলে জাবেদা হলো অ্যাডভার্টাইজিং এক্সপেন্স ডেবিট, আর সঠিক জাবেদা হলো ভবিষ্যতে টাকা দিব অ্যাডভার্টাইজিং পেয়েবল ক্রেডিট হওয়ার কথা, যদিও তোমরা অ্যাকাউন্টস পেয়েবল ক্রেডিট করবে। তাহলে অ্যাডভার্টাইজিং এক্সপেন্স ডেবিট মানে বিজ্ঞাপন খরচ ডেবিটের কারণে মালিকের টাকা কমবে, অ্যাকাউন্টস পেয়েবল নামে একটা দায় বাড়বে। লাইনটা কেটে যেতে পারে, কেটে গেলে আমার মনে হয় আর ফিরে আসতে হবে না। অন্যান্য দিনে নেই, যথারীতি ক্লাসে চলে এসো ঠিক 8টা 45-এ। না পারলে বাকিটা আমি তো আছি। প্রোভাইড টাকা 35,000 প্রোগ্রামিং সার্ভিসেস ফর কাস্টমার, 35,000 টাকা সেবা দেওয়া হলো, যার মধ্যে 15,000 টাকা ক্যাশ টাকা পেলাম, আর বাকি 20,000 টাকা লিখে রাখলাম। ক্যাশ টাকা ডেবিট 15,000, অ্যাকাউন্ট রিসিভেবল ডেবিট 20,000, সার্ভিস রেভিনিউ